প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। যেমনটি আশঙ্কা করা হচ্ছিল তেমনই ঘটছে। প্রতিদিনই করোনার সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আমরা দ্বিতীয় ঢেউয়ের পর আরেকটি তৃতীয় ঢেউয়ের অনিবার্যতা নিয়ে কথা বলছিলাম, সেটি প্রায় আমাদের দোরগোড়ায়। এবং করোনা যখন আপ হয় তখন অন্য সব অর্থনীতি, জীবন জীবিকা অনেক কিছুই ডাউন হয়ে যায় এবং আমাদের জীবনে এখন অনেকগুলো শব্দ, যেগুলো লকডাউন, কঠোর লকডাউন, জাতীয় কমিটি বলছিল শাটডাউন, মানে অনেক রকমের ডাউন। আসলে করোনাকে ডাউন করার জন্য অনেক কিছু ডাউন করার চেষ্টা হয়, তারপরও সবসময় আমরা পারি না, কিন্তু চেষ্টাটা তবু আমাদের জারি রাখতে হবে, কারণ করোনার সাথে আমাদের জীবনের প্রশ্ন, জীবিকার প্রশ্ন সব মিলিয়ে আমরা নানা রকমের শঙ্কায় থাকি। আজকে আমরা এ নিয়ে কথা বলবো। আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছে, স্টুডিওতে যথারীতি কেউ নেই, আছেন সবাই যুক্ত হবেন যার যার বাসা থেকে বা অফিস থেকে। আছেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ, আছেন কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডক্টর কাজী তারিকুল ইসলাম, আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, আছেন আইইডিসির উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন। এই চারজনের সাথে একজন বিশেষ অতিথি আজকে আমাদের সাথে যুক্ত হবেন। আপনারা একটু অবাকই হবেন, যিনি আসলে এই অনুষ্ঠানের নিয়মিত হোস্ট, তিনি আজকে গেস্টের আসনে। তিনি আমাদের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নি সাহা। কেন আজকে তিনি অতিথির আসনে সেটা একটু বলা দরকার। আজকে রোটারি ইন্টারন্যাশনাল মুন্নি সাহাকে কোভিড-19 হিরোজ অ্যাওয়ার্ডসে ভূষিত করেছে। এটি আমরা শুধু এটিএন নিউজের অর্জন বা তার ব্যক্তির অর্জন না, আমরা বলি যে এটা আসলে মুন্নির প্রাপ্য, কারণ আমরা খুব কাছ থেকে দেখেছি গত 1.5 বছর যেই সময়টুকু আমরা করোনা নিয়ে লড়াই করছি, এই সময়ে মুন্নি তার নিয়মিত পেশা সাংবাদিকতার পাশাপাশি, সাংবাদিকতার মধ্যেও এবং সাংবাদিকতার পাশাপাশি করোনা নিয়ে নানা রকমের সচেতনতামূলক কার্যক্রম, মাস্ক বিতরণ করা, ডাক্তারদের পাশে থাকা, ডাক্তারদের ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা জানানো, সব মিলে গত 1.5 বছর মূল কাজের পাশাপাশি মুন্নি করোনা নিয়ে অনেক কিছু করেছে, মানুষকে সচেতন করার চেষ্টা। এবং আমরা সবসময় যেটা বলি যে ধরেন আমাদের যাদের অর্থ আছে, বিত্ত আছে, তারা খুব সহজে নানা রকমের ফ্যাশনেবল মাস্ক কিনে পড়তে পারে, কিন্তু একদম একটা মাস্ক যাদের কাছে আসলে অনেক দামি, সেই তাদের কাছে মাস্ক পৌঁছে দেয় এবং তাদেরকে মাস্ক পরার অভ্যাস করার একটা চেষ্টা মুন্নি গত অনেক দিন ধরে চালিয়ে গেছে। সেই কারণে আজকে মুন্নি শাহ হোস্টের বদলে গেস্টের আসনে। আমি আসলে অনুষ্ঠানটা শুরু করতে চাই মুন্নি শাহকে দিয়েই, যে এই যে করোনা আবার বাড়ছে তাতে, এবং উনি এই দিনেই আজকে উনি একটি পুরস্কার, মানে কোভিড-19 হিরোর পুরস্কার পেলেন। এক কথা হলো যে অনুভূতিটা কেমন লাগছে, এবং আসলে আমাদের সামনে তো অনেক পথ, করোনা সহজে যাবে না, আমাদের দায়িত্বটা কি আরেকটু বেড়ে গেল কিনা, সব মিলিয়ে মুন্নি এবং এটিএন নিউজের। ব্যাপারটা অনেকটা কাকতালীয়। আমি যদি মনে করতে পারি যে 2020 ঠিক এই সময় আমি করোনা আক্রান্ত ছিলাম, জুন মাসের শেষ সপ্তাহ। আর এই সময় করোনার যে অবস্থা, যে বলছি যে করোনার আপ ডাউন নানান কিছু আমরা করছি। পুরস্কার আমি বলছি এক ধরনের অ্যাপ্রিসিয়েশন। আমরা যেই কাজ করি যার যার পেশায়, শুধু নেশার মতো করে কাজ করি সবাই, এবং এখানে আমরা একা সাংবাদিকরা এটার ক্রেডিট নিতে চাই না। আসলে হিরো, করোনার হিরো যদি বলি, আমি বলি যে চিকিৎসকরা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, তারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে বা দেশের ডাকে সাড়া দিয়ে এই এখনো লড়ে যাচ্ছেন, তাদের জন্য হ্যাটস অফ, এবং সারা জীবনের জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তারপরেও কারো কারো পেশা বিচারে আমাদেরকে অনেককেই অভিনন্দন জানিয়েছেন, এটা আমাদের দায়িত্বটাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। তবে আজকে এই সময় এই অ্যাওয়ার্ডটা নিতে গেলে এক ধরনের কন্ট্রাডিকশন মনে হচ্ছে, যে কি করলাম তাহলে 1.5 বছর, কেন এই হিরো? যদি সত্যি সত্যি এই সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভে এখনো যদি আমাদের মৃতের সংখ্যা 108, 120 এগুলো গুনতে হয়, তাহলে এই মাস্ক পরানোর যে ক্যাম্পেইন, সারা বছর যে এত কিছু করলাম, কোনো সফল হয়নি। আমরা 2-1 শুধু কথাই বলেছি হয়তো, বাবা সবাই মিলে কথাই বলেছি, কেউ কেউ হয়তো অ্যাওয়ার্ড নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে অ্যাওয়ার্ড সেটাকে মনে করতে পারতাম যদি আমরা এরকম একটি ধাক্কার মধ্যে আমাদের না পড়তে হতো, সেটা আমাদের জন্য অনেক বড় তৃপ্তির, অনেক বড় প্রাপ্তির হতো। আমি একজন সংবাদকর্মী হিসেবে এটাই মনে করি। জি মুন্নি শাহ, আপনাকে ধন্যবাদ।
মুন্নি আজকে কোভিড-19 হিরোর পুরস্কার পেয়েছে, কিন্তু মুন্নির ভাষায় যারা সত্যিকারের হিরো, রিয়েল হিরো, তেমন 4 জন আজকে আমাদের সাথে যুক্ত আছেন। আমি অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলামকে দিয়ে শুরু করতে চাই। আপনি টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য। আমরা জানি গত বুধবারে আপনারা সারা দেশে শাটডাউনের পরামর্শ দিয়েছিলেন 2 সপ্তাহের জন্য। সরকার 1 সপ্তাহের কঠোর লকডাউন দিচ্ছে। এই পরামর্শটা কেন এবং সরকার যেটা করলো সেটাতে আসলে কতটুকু আমরা কার্যকর মানে হবে কতটুকু এই উদ্যোগ? ধন্যবাদ আপনাকে। শুরুতে যে খবরটি পরিবেশিত হলো, মুন্নি সাহা তো দীর্ঘদিন সাংবাদিকতায় এবং অনেক সাহসী সাংবাদিক হিসেবে বিভিন্ন সময় তার আমরা পথযাত্রা দেখেছি। আজকে একটা বিশেষ দিন এবং তার জন্য তাকে অভিনন্দন। করোনা যেটা মুন্নি বলছিলেন ওটাই মনে হয় ঠিক, যে করোনা নিয়েই বসবাস করতে হবে। এটা চিকিৎসক না হয়ে অনেকেই কিন্তু জানেন যে করোনা কবে যাবে আমাদের ছেড়ে, এর কোনো ডেডলাইন নাই। এবার আসি আপনার প্রশ্নে। আপনার প্রশ্ন ছিল যে আমরা কেন এটাকে শাটডাউন বললাম। দেখেন, লকডাউন শাটডাউন যাই বলি না কেন, আসলে তো আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য কি পন্থা অবলম্বন করলে বেস্ট মানে এফোর্ট দেওয়া যেতে পারে এবং সেখান থেকে সবচাইতে ভালো কিছু মানে অর্জন সম্ভব, সেইটার জন্যই লকডাউনের নামে সরকার অনেক কিছু ছাড় দেওয়াতে মানুষ সেটাকে কিভাবে নিয়েছে সেটা তো আমরা দেশবাসী সবাই দেখেছি। এবং আজকেও দেখেন যে আগামী পরশুদিন থেকে যে এটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে, মানুষ পাগলের মতো বাড়িতে যাচ্ছে, গাড়ি ঘোড়া নাই তারপরেও। তো শাটডাউন লকডাউনের মধ্যে ট্রুলি শাব্দিক কোনো তফাৎ নাই। মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে এই বার্তাটা দেওয়া যে কোনো কম্প্রোমাইজ আর নয়, মানে যথেষ্ট হয়েছে। এখন জনগণকে বোঝানোর জন্য, যদি যেটা মুন্নি সাহা বলছিলেন যে আমি এই অ্যাওয়ার্ড যে নিব, আসলে কি আমি ওই অ্যাচিভমেন্টে পৌঁছাতে পেরেছি? আসলে তো আমরা পাবলিক বা জনগণকে ওই জায়গায় নিয়ে যেতে পারি নাই, এবং পাগলের মতো মানুষ বিহেভ করছে। তো এই মৃত্যু বলেন আর সংক্রমণ বলেন, এর যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিটাকে রোধ করার জন্য শাটডাউন শব্দটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে সরকার 4-5 বার লকডাউন বিভিন্ন ফর্মে বলেও, কিছু ছাড়, অনেক কিছু দিয়েও যখন পারে নাই, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে সার্বিক একটা বন্ধ আমরা তো এখনো চাই। সরকার 7 দিন বললেও আমরা চাই 14 দিন এটা করা হোক। কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে এটা সরকারের মাথায় থাকতে হবে। কারণ হচ্ছে যখনই শাটডাউন বলেন বা লকডাউন বলেন, মানুষ যখন ঘর থেকে বেরোতে পারবে না, এই 2 দিনের মধ্যে যে যার মতো খাবার হয়তো ঘরে নিয়ে ঢুকবে, কিন্তু যে নিম্নবিত্তর মানুষ, তার জন্য কিভাবে খাবার দেওয়া সম্ভব, যে তাকে ঘরে কিভাবে খাবার পৌঁছে দেওয়া সম্ভব, এর জন্য অনেকগুলো মন্ত্রণালয়, লোকাল গভর্নমেন্ট, সিটি কর্পোরেশন, সবাইকে ইনভলভ করা। আমরা পরামর্শ দিতে পারি, বাস্তবায়নের কাজটি তো আমাদের নয় এবং সেই ক্ষমতা আমরা রাখি না। আর সবচেয়ে বড় কথা, এটা আরো অনেক আগে করলে আমার মনে হয় ভালো হতো। তাহলে আজকে আমরা যে অবস্থাটায় আছি সেখান থেকে ভালো অবস্থানে থাকতাম। আর একটা ভয় পাচ্ছি, সামনে কোরবানির ঈদ, সেখানে আবার একটা এরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি হবে, তখন কিন্তু আবারও মানে সংক্রমণের হারটা যে জায়গায় পৌঁছাবে, সেখান থেকে আবার বেরিয়ে আসা কতটা কঠিন হবে। আমাদের হয়তো আবারও এমন কিছু খারাপ অবস্থা দেখতে হতে পারে। ধন্যবাদ। জি, জনাব কাজী তারিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর বেনজির আহমেদ, ডক্টর তারিকুল ইসলাম যেমনটি বলছিলেন যে লকডাউন শাটডাউন শব্দগতভাবে যাই হোক, কার্যকর মানে কঠোর প্রয়োগটাই আসল কথা। কিন্তু আমরা দেখেছি গত বছর আমরা 66 দিনের সাধারণ ছুটিতে ছিলাম, এবছর
14 এপ্রিল থেকে কখনো লকডাউন, কঠোর লকডাউন, কঠোর বিধিনিষেধ নানা কিছু হয়েছে, কিন্তু মানুষকে যদি মানানো না যায়, এবং উনি ছাড়ের কথা বলছিলেন, আমরা নানাভাবে দেখি কখনো গার্মেন্ট ছাড় পায়, তারপরে শপিং মল ছাড় পায়, এভাবে আস্তে আস্তে কিন্তু দেখা গেল যে কাগজে কলমে বিধিনিষেধ আছে কিন্তু বাস্তবে প্রায় সব কিছুই খোলা। ফলে এমন করে কি মানে কাজ হবে, নাকি উনি যেটা বলছিলেন যে 1 সপ্তাহ না 2 সপ্তাহের একটা কার্যকর কঠোর লকডাউন হোক, শাটডাউন হোক, মানুষ মানে ঘর থেকে বেরোতে পারবে না, জনসমাগম হবে না, মানুষের কাছ থেকে মানুষের দূরত্ব থাকবে, তেমনটি করা মানে যাচ্ছে না কেন বা পারা যাচ্ছে না কেন? ধন্যবাদ প্রভাস। প্রথমে আমি আবারও অভিনন্দন জানাই আমাদের প্রিয় মুন্নি সাহাকে। উনি সাংবাদিক হিসেবে সাহসী, ওনার ড্রেসটা দেখে মনে হচ্ছে আজকে তাই ভালোই মানিয়েছে। আমাদের তারিকুল ভাই দিয়েছেন সাথে, কিন্তু তার আমি মানবিক দিক জানি। আমার পরিবারের এক্সটেন্ডেড পরিবারের সদস্য একজন আছেন, বিশেষ শিশু ছিলেন। তো তখন মুন্নি শাহ যে মানে ওকে রিপোর্ট করার যে তার মানে শ্রম, মানে সারাদিন ব্যাপী তার সাথে থাকা, বুঝতে চেষ্টা করা তার পরিবারকে, বাবা মাকে, মানে এই মানবিক দিকটা, এটা আসলে আমাকে খুবই টাচ করে। তবে অবশ্যই সাংবাদিক হিসেবে উনি খুবই আমাদের দেশের একজন উজ্জ্বল নক্ষত্রই বলতে চাই। ওনার উপস্থাপন গুলো আমি খুবই মনে করি যে খুবই বুদ্ধিদীপ্ত। উনি কথা বলেন, ছোট্ট শব্দ দেন, কিন্তু সেই শব্দে একজনকে অনেক কিছু বলতে হয়। এটাও একটা গুণ, মানে আমাদের দেশেও এটা যাচ্ছে। এটা আমরা, ওনাকে আমি অনেক আগে থেকে চিনি, উনি যখন প্রথম দিকে সাংবাদিকতা তখন থেকেই। তো ওনার একটা রূপান্তর ঘটেছে আমি বলতে চাই। অন্যান্য ওখানে যে মিডিয়া দেখি, CNN দেখি আমি অনেক, তো সেখানে ওনাদের দেখে খুব ইয়ে লাগে যে এরা কোন মানের। তা আমার মনে হয় যে আমাদেরও সেটা অনেক এগিয়েছে। ধন্যবাদ। সরি, আমি হয়তো একটু বেশি এইটুকু না বলে নয় যে আসলে বলা হচ্ছে। তো যেটা বলছিলেন প্রভাস, আমি আসলে বিষয়টা হলো যে প্রায়োগিক, যে আমরা যেটাই বলি না কেন, শাটডাউন বলি, লকডাউন বলি, আমরা এটা প্রয়োগ করতে যাচ্ছি কিভাবে। তো ধরুন আমরা যদি বলি শাটডাউন মানে হলো যে কেউ ঘর থেকে বেরোবে না, যেটা কালের কণ্ঠ একটা ইয়ে করেছে যে গৃহবন্দী বা ঘরবন্দি, এরকম একটা শব্দ ইউজ করেছে তারা। তো ধরুন ঘরবন্দি যদি আমরা সত্যি চাই, এবং সারা দেশ জুড়ে এটাও জাতীয় পরামর্শ কমিটি পরামর্শ দিয়েছে, সেটা কতটুকু বাস্তব? এবারে কিন্তু সংক্রমণটা আগের বছরের মতো না যে শহর কেন্দ্রিক, এটা বরঞ্চ গ্রামেই বেশি। তো আমাদের 80,000 90,000 গ্রাম আছে, আমাদের 3 কোটি 4 কোটি পরিবার আছে। সেই 3-4 কোটি পরিবারকে আসলে কি আমরা গৃহবন্দী বলি, দরজা জানলা শাটডাউন বলি, সেটা কি পারবো? এটা কি সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে এইরকম পরামর্শ দিয়ে বা সরকার আবারও সেই কঠোর বিধিনিষেধ এরকম মানে শব্দ উচ্চারণ করেই আসলে অর্জন করা যাবে কিনা, সেটা সম্বন্ধে আমার শঙ্কা আছে। এবং অতীত অভিজ্ঞতা যদি আমরা কি বলি যে ভবিষ্যৎ অন্তত কিছুটা নির্দেশ করে। আমরা যদি সর্বসাম্প্রতিক চাঁপাইনবাবগঞ্জের কথা বলি, সেখান থেকে রাজশাহীতে যেভাবে আমাদের চোখের সামনে সংক্রমণ গড়িয়ে গড়িয়ে আসলো, কিংবা সীমান্তবর্তী 8-10টা জেলায় যেভাবে সংক্রমণটা চোখের সামনে বাড়লো, সেখানে আমরা যে ব্যবস্থাগুলো দেখেছি তার ভিত্তিতে যদি বলি যে এই যে ঘোষণাটা হলো, সেটাও ওটার মতোই যদি পুনরাবৃত্তি হয় অকার্যকরতা, শুধু কথা সর্বস্ব ব্যবস্থার, তাহলে এই শাটডাউন বলি, লকডাউন বলি বা কঠোর বিধিনিষেধ বলি, সেটা দিয়েও অনেক ভালো ফল পাওয়া যাবে বা খুব দ্রুত কার্যকর ফল পাওয়া যাবে তা মনে হয় না। তবে এটা তো ঠিক, অন্তত আন্তঃজেলা পরিবহন এগুলো বন্ধ থাকলে, মানে অন্তত বাস টাস গুলো বন্ধ থাকলে সংক্রমণের যে চক্র, সেটা তো কিছুটা ভেঙে যায়, এটা সত্যি। কিন্তু আমরা যেটা পারতাম, আমাদের স্বাস্থ্য বিভাগের যে সক্ষমতাটা ছিল, আমরা যদি একেবারে ঢাকা থেকে চিন্তা করি, কমিউনিটি ক্লিনিক চিন্তা করি, আমরা যদি চিন্তা করি আমাদের প্রত্যেকটা উপজেলার যে স্বাস্থ্য কাঠামো,
এখানে একজন ইউএইচএফপিও নেতৃত্বে যে বিশাল সংখ্যক কর্মকর্তা কর্মচারী নার্স আছে, তাদেরকে যদি আমরা ব্যবহারের কথা চিন্তা করি, আমরা যদি জনস্বাস্থ্যের প্রয়োগ চিন্তা করি ঢাকা শহর থেকে অন্যগুলোতে যেটা সুযোগটা ছিল, সেগুলো যদি সর্বাত্মকভাবে প্রয়োগ করা যেত, শুধু যদি আমরা মানুষের কথাটাই না বলতাম বারবার, যে মানুষ নিয়ম কানুন মানছে না, মানুষ মাস্ক পরছে না, মানুষ বাড়িতে যাওয়া থামাচ্ছে না, কিন্তু এটা বলে মানুষের ঘাড়ে দোষ দিয়ে আমাদের নিজেদের যেটা করার কথা, আইসোলেশন, কোয়ারেন্টাইন, যথেষ্ট টেস্টিং, ট্রেসিং করা, এগুলো যদি আমরা আড়াল করতে চাই বারবার, যেটা স্বাস্থ্য বিভাগের কাজ, সেটা যদি আমরা প্রশাসনের হাতে দেই, আমাদের যদি জেলায় প্রধান হন ডিসি স্বাস্থ্যের এই দুর্যোগ মুহূর্তে, উপজেলায় যদি হন ইউনো, এই সব মিলিয়ে, এবং আমরা যদি বারবার ঘোষণা শুনি আমাদের জনপ্রশাসন মন্ত্রীর কাছ থেকে এগুলো বিষয়ে, সেখানে আমাদের 2018 সালের যে আইন আছে, যেখানে প্রধান হওয়ার কথা ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির মাননীয় মন্ত্রী স্বাস্থ্য, এবং স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক তারই এই ধরনের ঘোষণা দেওয়ার কথা, সেগুলোর যদি সাথে পার্থক্যটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কার্যকারিতা কেন সমস্যা হয়, জনসম্পৃক্ততা না থাকলে কেন এটা বাস্তব না, যার কাজ তাকে দিয়ে না করালে কেন এটা সার্বিকভাবে সফল হয় না, এগুলো অটোমেটিক্যাল উত্তরগুলো এসে যায়। ধন্যবাদ প্রভাস, জি আপনার জি কাছে ফিরছি। ডক্টর বেনজির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, একদিকে শাটডাউনের পরামর্শ, আবার ডক্টর বেনজির আহমেদ বলছিলেন যে আদৌ এই পরামর্শ বাস্তবায়ন করা সম্ভব কিনা। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে আসলে যতই বলি পুরোপুরি সম্ভব না, কিন্তু আসলে কি করতে হবে, মানে আমরা জানি কি করতে হবে, কিন্তু মাঠে গেলে আমরা আসলে খেই হারিয়ে ফেলি কখনো কখনো। আপনার পরামর্শ কি? জি, ধন্যবাদ। না, আমি প্রথমে মুন্নি সাহা এবং এটিএন নিউজকে ধন্যবাদ জানাই এবং কংগ্রেচুলেট করি। আমি প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যারের সাথে একমত যে এটা ছাড়া তো আর উপায় নেই। হ্যাঁ, তবে আমাদের একটু মনে রাখতে হবে, যেটা বেনজির স্যার বললেন, যে আমরা তো পুরোপুরি কখনোই এটা মেনে নিতে পারি নাই। এখন মুশকিল হচ্ছে একটা একটা লকডাউন বা একটা শাটডাউন, এটা ইউরোপে যেভাবে কার্যকর করা যায়, বাংলাদেশের মতো দেশে কার্যকর করা যায় না বিভিন্ন কারণে। আমাদের একটা জনবহুল দেশ, আমাদের যে কাজের ধরন, এই কাজের ধরন তো ইউরোপের কাজের ধরনের মতো নয়, যে সবাই অফিসে বসে কাজ করবে এবং বাসায় বেতন চলে যাবে, বা আমাদের যে সোশ্যাল সেফটি নেট, যেটা সামাজিক সুরক্ষার বলয়, এটা তো খুব শক্তিশালী নয়। যার কারণে যতই চেষ্টা করা হোক না কেন, আমাদের আমাদের এখানে কখনোই এটাকে পুরোপুরি মানানো সম্ভব হয়নি। এবং এটা আদৌ মানানো যাবে কিনা, এটা তো একটা কঠিন প্রশ্ন। তাছাড়া এই ধরনের যে প্রিভেন্টিভ মেজার গুলো নেওয়া, যে কেন মাস্ক পরবে, কেন জনসমাগম এড়িয়ে চলবে, এটা বোঝানোরও কিন্তু ভাষাটা একটু ভিন্ন, মানে এটা অন্যান্য পরামর্শের মতো ঠিক নয়। এটা যারা কমিউনিকেশন সায়েন্স নিয়ে কাজ করেন বা যারা পাবলিক হেলথ এক্সপার্টরা, ওনারা আরো ভালো বলতে পারবেন। তো সেখানেও অনেক গ্যাপ রয়েছে, সেখানে কাজ করার সুযোগ রয়েছে। তবে এটা সত্যি যে ভাইরাস তো নিজে নিজে মুভ করে না, ভাইরাস মানুষের মাধ্যমেই মুভ করে। এবং এই ধরনের শাটডাউন, সেটা যদি পার্শিয়ালও হয়, বা এটা 50 ভাগ 70 ভাগ সফল করা গেলেও সংক্রমণের হার কমে যাবে। অন্তত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এটা ধরে রাখা গেলে সংক্রমণের হার কমে যায়। এটা আমরা পূর্বেও দেখেছি, আমি যেহেতু সরাসরি রুগী দেখি, সেখানেও আমরা দেখেছি যখনই একটা লকডাউন বা সুডো লকডাউনের মতো কিছু দেওয়া হয়, তখন 2 সপ্তাহ পরে সংক্রমণের কেসের সংখ্যাটা একটু কমতে শুরু করে। তো আমি যেটা সবসময় যেটা বলি, যে এখন তো এক্সপানশন ফেজে আছে আবার, মানে আমাদের তো 20%-এর উপরে চলে গিয়েছে ইনফেকশনের রেট। তো এটা এখন যাদেরকে দেখা যাচ্ছে, এরা অন্তত 10 থেকে 14 দিন আগে এক্সপোজড হয়েছে। তাহলে এখন থেকে যদি আমরা সোমবার থেকে আমরা শাটডাউন বা লকডাউন, যেটাই যদি আমরা যতটুকু করতে পারি, সেটার ফল দেখতে গেলে অন্তত 2 সপ্তাহ পরে হয়তো দেখা যাবে কেসের সংখ্যা কিছু কমে আসছে। আর এটাকে যদি আপনি মিটিগেট করতে চান, মানে মিটিগেশন ফেজে আনতে চান 10%-এর নিচে, তাহলে আরো 2 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর যেটা সবার টার্গেট থাকে,
এপিডেমিওলজির ভাষায় বা কন্ট্রোল ডিজিজ কন্ট্রোলের ভাষায়, যে সাপ্রেশন ফেজ 5%-এর নিচে আনতে গেলে এটাকে 6 থেকে 8 সপ্তাহ আপনাকে এই এটাকে ধরে রাখতে হবে। তাহলে আপনি অবশ্যই আবার চেইনটা ভেঙে যাবে, যেটা বেনাজির স্যার বলছিলেন, চেইনটা কিছু বিভিন্নভাবে ভেঙে যাবে এবং আপনি কিছুটা ফল দেখতে পাবেন, হাসপাতালের উপরে চাপ কমতে থাকবে। জি, জনাব ফজল আবিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন আইইডিসির উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন। ডাক্তার মুস্তাক হোসেন, আপনি আমাদের এই অনুষ্ঠানে অনেকবারই আপনার সাথে নানাভাবে কথা হয়েছে, সবগুলো উদ্যোগের কথা আমরা জানলামও, কিন্তু যেমন বলছিলেন যে 2 সপ্তাহ বা 4 সপ্তাহ বা 6 সপ্তাহ নানা রকমের ধাপ আমরা শুনছি। আপনি যে এই আইইডিসিআর এর সাথে অনেকদিন ধরেই সম্পৃক্ত, আপনার পরামর্শ কি ঠিক এই মুহূর্তে সংক্রমণের ঢেউ যেভাবে বাড়ছে তাতে এই শাটডাউনটা বা লকডাউন হোক শাটডাউন হোক, সেটার কিন্তু বাস্তবতা যেটা বেনজির আহমেদ যেটা বলেছেন যে বাংলাদেশে যখনই শাটডাউন বা লকডাউন আসে তখনই জীবন জীবিকার প্রশ্ন আসে, তখনই গার্মেন্টস খোলা রাখার প্রশ্ন আসে, তখনই অর্থনীতি সচল রাখার প্রশ্ন আসে, সবগুলো কিন্তু মিলে যায়, কোনোটাকে অস্বীকার করার জন্য। যখন আপনি গার্মেন্টস মালিকদের কথা শুনবেন তখন মনে হবে যে এর চেয়ে জরুরি আর কিছু নাই আসলে। ফলে এই জীবন জীবিকার সমন্বয়টা কিভাবে করা সম্ভব? জি, ধন্যবাদ। এটা ঠিকই যে আমাদের সংক্রমণের শনাক্তের হার যেভাবে বেড়ে যাচ্ছে এবং প্রতিদিন যে আমরা শনাক্ত হচ্ছি, এটা প্রথম ঢেউয়ের যে পরিসংখ্যান তাকে ছাড়িয়ে যাচ্ছে। ফলে এক্ষেত্রে সারা বাংলাদেশে যাতায়াত নিয়ন্ত্রণ করা ছাড়া, মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া ছাড়া, যেটাকে লকডাউন নামে পরিচিত করা হচ্ছে বা শাটডাউন, সেটা এগুলো হচ্ছে ডাক নাম বা নিকনেম। তো পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল মেজার, সবাইকে ঘরে রাখার জন্য, এটা ছাড়া উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে যে জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ কমিটি তারা যে কথা বলেছে যে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা হচ্ছে আদর্শ পদ্ধতি, যেটাকে আমি বলি যে উহান মডেল। উহানে এভাবেই একেবারে সংক্রমণটা শূন্য পর্যায়ে আসা পর্যন্ত, এবং শূন্য পর্যায়ে আসার পরেও তারা 4 সপ্তাহ রেখেছে, সে পর্যন্ত উহান শহরে সবাই কিন্তু ঘরে ছিলেন। এটা হচ্ছে সর্বোত্তম এবং আদর্শ পদ্ধতি। এখন কথা হচ্ছে যে এটি আমরা করতে পারবো কিনা। করতে পারার বিষয়ে আমি এখানে অন্য যারা বলেছেন আমি একমত। এখানে প্রধান সমস্যা হচ্ছে মানুষ মানছে না, বিষয়টি তা না, মানুষ মানতে পারছে না, সাধারণ মানুষ মানতে পারছে না। দেখুন, যখন এই যে ঢাকা সংলগ্ন 4টি জেলায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হলো, তখন কিন্তু দেখেছি আমরা দলে দলে মানুষ পায়ে হেঁটে শহরে ঢুকছে, শহরে বেরোচ্ছে। তাহলে আমাদের দেশের যে আর্থসামাজিক রাজনৈতিক কাঠামো, আমাদের মানুষের যে জীবিকার ধরন, তা এটাই যে যেখানে কাজ আছে, বিশেষ করে শহরে, দলে দলে মানুষ, তাকে প্রতিদিন ঢুকতে হয় এবং প্রতিদিন ফিরে যেতে হয়। এটাকে আপনি ঈদের সময় আমরা মনে করতাম যে ঈদের সময় মানুষ ফুর্তি করার জন্য, আনন্দ করার জন্য তারা এই কি বলে ফেরিঘাটে তারা কসরত করে যাচ্ছে। এই ধারণাটা যে কত ভুল, আমরা ঈদের আগেই দেখছি যে মানুষ তার দৈনন্দিন কাজের জন্য তারা স্থানান্তরিত হচ্ছে। এটি সমাধান করবার জন্য দীর্ঘমেয়াদী আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন দরকার। সে বিষয়ে আমি আলোচনায় যাব না, এবং সেটি এখন সম্ভব নয়। এখন দ্রুত আমরা কিভাবে এটাকে মিনিমাইজ করতে পারি, এটা মিনিমাইজ করবার জন্য আছে পন্থা আছে। এলাকা ভিত্তিক এবং প্রতিষ্ঠান ভিত্তিক সহায়তা, মানুষকে সাহায্য করতে হবে, এম্পাওয়ার করতে হবে, তাদেরকে ক্ষমতাবান করতে হবে, তারা যেন এই সরকারি বিধিনিষেধ মেনে চলতে সক্ষম হয়, তারা যেন সবসময়ের জন্য যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি মেনে চলতে সক্ষম হয়। এটা ঠিক না যে সাধারণ মানুষ তারা অসচেতন। হ্যাঁ, একটা বিষয় আছে, মহামারী বলতে যে চিত্র মানুষ দেখে আসছে আমাদের এই ভূখণ্ডে, ব্রিটিশ আমলে কলেরাতে একটা পরিবারের সবাই মারা গেছে, একটা গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, সেই রকম মৃত্যু এখন হচ্ছে না করোনার জন্য। সেজন্য এটা মহামারী বলতে যেটা বোঝায়, সেটা যারা প্রবীণ এবং প্রাচীন যুগের থেকে এসছে তাদের কাছে হয়তো এটা মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে এই বার্তাটা আমাদের দেয়া দরকার, এবং দিচ্ছিও আমরা, যে ওই রকম মৃত্যু এটা এই কারণেও হতে পারে। কিন্তু আমরা এই ব্যবস্থা নেওয়ার কারণে বাংলাদেশে এই মৃত্যু আমরা দেখছি না, কিন্তু এরকম মৃত্যু হয়েছে। অতি সম্প্রতি দিল্লিতে ঘরে ঘরে মানুষ মারা গিয়েছে, এবং শ্রমিক এবং কৃষক মেহনতি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বাড়ির
পাশের বাড়ির লোক মারা গেছে, পাশাপাশি অনেক বাড়ির মানুষ মারা গেছে, এই প্রবাসী বাংলাদেশিরাই নিউ ইয়র্ক শহরে এরকম মৃত্যুর ঘটনা দেখেছি, বা কিংবা ইটালি লোম্বার্ডিতে। সেই রকম মৃত্যু যেন বাংলাদেশে না হয় সেজন্যই সরকার মাঝে মাঝে এই যাতায়াত নিয়ন্ত্রণের ব্যবস্থা জারি করে, কন্ট্রাক্ট ট্রেসিং এর ব্যবস্থা করে, যে রোগী হচ্ছে তাকে আইসোলেশনের ব্যবস্থা করে। কিন্তু ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ কিন্তু তারা এই বিপদটা সম্পর্কে জানে, কিন্তু তাকে কাজে বেরোতেই হবে তার জীবিকার জন্য। তখন তারা তাদের কাজে বেরোবার জন্য যে একটা যুক্তি, নিজের থেকে যুক্তি তুলে ধরার জন্য, এটা একটা সাইকোলজিক্যাল বিষয়, তারা বলে যে আমার কিছু হবে না, এটা বলে তার নিজেকে বুঝ দিতে চাচ্ছে। দেখুন, একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদী পার হবার জন্য একজন খেয়া মাঝি যখন তার খেয়া নিয়ে তার নদী পার হয়, কারণ নদী পার না হলে সে যাত্রী না পেলে তার জীবন জীবিকা চলবে না, তখন সে কি বলে? যে ঝড়ে আমার কিছু হবে না, আল্লাহ আছে আমার সাথে, চলেন আপনাদেরকে নদী পার করে দিই। কারণ নদী পার করলে তার জীবিকা, তার খাবারটা জুটবে। সে নিজের মনে ঠিকই জানে যে সে এই ঝড়ঝঞ্ঝায় তার বিপদ হতে পারে, কিন্তু একটা সাইকোলজিক্যাল সেলফ ডিফেন্স, সে একটা যুক্তি তুলে ধরে। এটা আমরা যারা প্রান্তিক মানুষ নই, আমরা আমাদের কাজকে জাস্টিফাই করার জন্য এরকম প্রকাশ্যে অনেক যুক্তি কথা বলি। তাহলে এই মানুষগুলোকে যদি আমরা সহায়তার ব্যবস্থা না করতে পারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমাদের সেভাবে বিস্তৃত নয়, চীনের মতো বা ভিয়েতনামের মতো, এমনকি ব্রিটেনের মতো। এখানে সরকারের পাশাপাশি যারা সচ্ছল আছে, যারা এখানে অবস্থাপন্ন আছেন, তারা তাদের সম্পদ, তাদের যে সহায়তা, এগুলো যদি তারা সামান্য পরিমাণে ভাগাভাগি করতে পারেন, একসাথে শেয়ার করতে পারেন, যেটি করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের সময় মার্চ, এপ্রিল, মে, জুন মাসে করেছেন, এখন এই করোনার তৃতীয় ঢেউয়ের সময় মানুষের মধ্যে যে সহায়তার, যে সহমর্মিতার যে চেতনাটা, সেটা আবার জাগিয়ে তুলতে হবে। এই জাগিয়ে তোলার দায়িত্ব সরকারের, এবং সেটি যদি করা যায়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ কখনো এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় পিছিয়ে থাকেনি, তারা একে অপরের সহায়তা এগিয়ে এসছে। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের যে করুণ পরিণতি আমরা প্রত্যক্ষ করেছি, তারপরে বাংলাদেশের মানুষ আগের চাইতে অনেক বেশি সচেতন, অনেক বেশি উদ্বিগ্ন। এখন মানুষের এই সংঘবদ্ধতাটা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগাতে হবে। আমাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত রাজনৈতিক কাঠামো আছে, অর্থাৎ ওয়ার্ডের কাউন্সিলর আছে গ্রামে এবং শহরে, তাকে কেন্দ্র করে সামাজিকভাবে সংঘবদ্ধ করে এগিয়ে চলা যায়, সেটি আমরা দেখেছি। এবং আমি মুন্নি শাহকে এই প্রসঙ্গে আমি অভিনন্দন জানাচ্ছি, সেটা তুলে ধরেছে। এটা আমরা দেখেছি তোলারবাগ এবং ওয়ারিতে, রাজারবাগে এবং মাদারীপুরের শিবচরে, গাইবান্ধাতে, সেটা তুলে ধরেছে মুন্নি শাহ, যে মানুষের সেই সংঘবদ্ধতা জাগিয়ে তোলবার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা এই যে কঠিন চ্যালেঞ্জ, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য আমাদের যে সারা দেশ বন্ধ করা, এটা অনেকখানি সফল হবে। আমি ডক্টর ফজলে রবির সাথে একমত, নিশ্চয়ই 2 সপ্তাহের মধ্যে কমে যাবে, কিন্তু আবার এটা আসতে পারে। সেজন্য আমাদের আরো একটি কাজ করতে হবে, সেটাও সামাজিক সহায়তা প্রয়োজন। প্রতিটি শনাক্ত রোগীকে চিকিৎসার আওতায় আনা, যারা হাসপাতালে যেতে হচ্ছে না তাদেরকেও চিকিৎসার আওতায় আনা এবং তাদেরকে আইসোলেশনের সহায়তা করা, এই কাজটি সহ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা আসলে টিকা দেওয়ার জন্য সবাইকে সংঘবদ্ধ করতে পারি, নিশ্চয়ই আমরা করোনা ভাইরাসের সংক্রমণটাকে বাংলাদেশে একটা নিচু মাত্রায় রাখতে পারবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনাকে ডাউন করতে, শাটডাউন, লকডাউন, নানা রকমের ডাউন, কিন্তু আমরা এই আলোচনা করতে করতেই আমরা যেটা শুনলাম যে যেটা সোমবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হওয়ার কথা ছিল, সেটি শুরু হবে আসলে বৃহস্পতিবার থেকে, 1 জুলাই থেকে। জোন ক্লোজিংয়ের কারণে, কিছু বাণিজ্যিক কারণ এবং অর্থ বছর শেষ হবে, সেই কারণে সোমবার থেকে শুরু হবে। সেটা একটু সীমিত পরিসরে লকডাউন, কিছু অফিস আদালত খোলা থাকবে। তবে বৃহস্পতিবার থেকে, মানে 1 জুলাই থেকে সর্বাত্মক লকডাউনের পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি এই সময়। আমি আবার একটু মুন্নি শাহর কাছে ফিরবো, কারণ মুন্নি শাহর চোখে যারা রিয়েল হিরো, সেই 4 হিরোই মুন্নি শাহকে অভিনন্দন জানিয়েছেন। তাতে তার দায়িত্বটা আরও বাড়লো। কিন্তু মুন্নি যেটা আসলে বলছিলেন যে এই পুরস্কারের চেয়ে বড় কথা যদি আসলে সংক্রমণের হারটা
কম রাখা যেত, তাহলেই আসলে সবচেয়ে বড় আমাদের সবার যে চেষ্টা, সেই চেষ্টাটা এখানে বাকি সবাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শুধু মুন্নি আমি বললাম যে স্বাস্থ্য বিশেষজ্ঞর বাইরে সাধারণ মানুষের চোখে এই যে লকডাউন নিয়ে বা সাধারণ ছুটি বা শাটডাউন যাই বলি না কেন, যখন সরকার একটা কথা বলে সেটা মাঠ পর্যায়ে গিয়ে বাস্তবায়ন করা যায় না অনেক সময়। আপনি সেটা বুঝবেন যে যখন একদম সাধারণ মানুষ, কারণ বাজারের যখন মানুষ, তাদের আসলে পেটের ভাত জোগাড় করাটাই অনেক বেশি জরুরি হয়ে যায় তখন। এই জায়গাতে আসলে এই যে টানাপোড়েন, জীবন জীবিকা টানাপোড়েন, সেখানে বিশেষজ্ঞরা তো যারা বিশেষজ্ঞ কমিটি যে পরামর্শ দিয়েছে, আদর্শ পরামর্শ এটাই করতে হবে, কিন্তু যখন আবার মাঠে যান তখন তো আসলে উল্টে যায় চিত্রটা। সেখানে আপনার অবিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শ কি বিশেষজ্ঞদের জন্য? হ্যাঁ, আমরা বলি যে আমরা এটি নিউজ সাধারণ মানুষের চ্যানেল এবং এই সাধারণ মানুষের সঙ্গেই থাকে কারওয়ান বাজার এলাকাটা। আমি তো কোনোদিন এই প্রায় 2.5 বছরে একদিনও লকডাউন দেখিনি। এই কঠোর লকডাউন, কড়াকড়ি লকডাউন, সত্যি সত্যি লকডাউন, আল্লাহর কসম লকডাউন, অনেক কিছু লকডাউন গেল, কিন্তু এই কারওয়ান বাজারের সত্যি কথা যে রাত 10টার পরে কেউ যদি রাতের বেলা হঠাৎ করে এসে দেখে থাকেন একেবারে কড়া লকডাউনের সময়ও এখানে কোনো লকডাউনের চিহ্ন নেই, তাহলে এরা কিভাবে সার্ভাইভ করছে? আর আমাদের যেটা কাজ করতে করতে যে অভিজ্ঞতা, যে মাস্ক আমরা পরানোর ব্যাপারে একটু আমরা কাজ করেছি, কিন্তু চাইতাম যে যাতে নাকি মাস্কটা সবাই ব্যবহার করে। তো কারওয়ান বাজারে এই সাধারণ মানুষগুলো লকডাউন যারা মানছিলেন না বা মানতে চান না, তাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাজ করার, অর্থাৎ একটা টেলিভিশনে যারা টিভি যারা দেখেন তাদের আসলে বলতে হবে না মাস্ক পরুন, তারা জানেন। যারা আসলে মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকেন, আমি বলছি না সেই ইয়াংদের কথা, ইয়াং এবং সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু আজকাল এই স্মার্ট ডিভাইসটা নিয়ে পড়ে থাকেন। এই ডিভাইসে কিন্তু মাস্কটা পরতে হবে এবং এই সচেতন থাকতে হবে সেটা খুবই কম, বরং নানা রকমের হেজিমনি, কি করব না, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এক কথা বলছেন, আমরা ছোট ছোট করে কন্টেন্ট দিচ্ছি, সেগুলোকে একেবারে এক কথায় উড়িয়ে দিচ্ছেন। এরকম একটা ডেলিমার মধ্যে আমরা আছি। এই লকডাউন ঘোষণা হলো, আবার লকডাউনটা আবার একটু ধীরগতির লকডাউন হবে, আবার বৃহস্পতিবার থেকে কড়াকড়ি লকডাউন, এরই মধ্যে কিন্তু হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে। সুতরাং একটা দেশে একটা এই অতিমারীর পরিস্থিতিতে যখন নাকি সবচেয়ে বেশি সচেতন যেই জায়গায়, যেই মাধ্যমটার আমাদের হওয়ার কথা ছিল, সেই মাধ্যমে এক ধরনের মশকরা, এক ধরনের হালকা ভাব, এক ধরনের কি বলবো তাচ্ছিল্য, সেখানে আমরা যতই এই টেলিভিশন গুলোতে যতই চিৎকার চেঁচামেচি করি না কেন, তাতে আসলে আমরাই যাদের আসলে মাস্ক পরার কথা বলতে হয় না। আর সাধারণ মানুষ যে আসলেই দরকার কিনা, গ্রামে গিয়ে গ্রামটা কেন জানি ভুলে যাই আমরা, বা একেবারে খেটে খাওয়া মানুষদের কথা আমরা ভুলে যাই। আসলেই কোনোভাবেই এই লকডাউন দিয়ে তাদেরকে করোনা নিয়ন্ত্রণ করানো যাবে না, এটার বোধহয় অন্য কোনো পথ দেখা উচিত ছিল। আরেকটা ছোট্ট প্রসঙ্গ আমি একটু বলতে চাই যে লকডাউনটা কি শুধুমাত্র হ্যারাসমেন্টের জন্য লকডাউন হচ্ছে কিনা, এটাও কিন্তু আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে আমি আপিলটা করলাম, আপনারা একটু খেয়াল করবেন। সম্প্রতি আমি একটা আমার প্রফেশনাল কাজেই বাইরে যেতে হয়েছিল, আমরা লকডাউন দেখছি, আমরা ডিস্টেন্সিং দেখছি, হাত ধোন, 5 ফিট দূরে থাকুন, 3 ফিট দূরে থাকুন। দেখেন আমরা আমাদের যখন নাকি মধ্যপ্রাচ্য সব খোলা, কুয়েতে যারা চাকরি করে, ইরানে যারা চাকরি করে, ইরাকে যারা চাকরি করে, সবার সবকিছু খোলা, কেউ দেশে আসছে, কেউ দেশ থেকে যাচ্ছে। তো তারা যাওয়ার সময় একেবারে ডাবল দামে টিকিটটা করে যাচ্ছে, গায়ে গায়ে, যেই এয়ারলাইন্স গুলো একেবারে গায়ে গায়ে লাগানো সিট গুলো, এমন তো না যে ধরেন 80,000 টাকার টিকিটটা তারা হয়তো 80,000-ই নিচ্ছে, অথবা 10-20 হাজার বেশি নিচ্ছে, একেবারে স্ট্রেট ডাবল নিচ্ছে, কিন্তু পাশের সিটটি কিন্তু খালি নেই। এয়ারপোর্টে যে দুর্বিষহ চিত্র দেখলাম, এয়ারপোর্ট আপনি
যেখানেই যান অন্যান্য দেশের এয়ারপোর্ট একটা করে সিট ফাঁকা রাখা, যে আগে বসেছে ফাঁকা সিটটি আছে, নিজে ভালো থাকবে, অন্য যারা আছেন আর বাকি সব মানুষ, এটা আমাদের গ্রামের মানুষটাই হোক আর শহরের অন্য কোনো হয়তো বিখ্যাত কোনো লোকই হোক, তার কিন্তু হাঁটার বসার কোনো জায়গা নেই। খাবার এখানে লিমিটেড করে দেওয়া এবং প্রত্যেকটা জিনিসের দাম বাড়া, এরকম একটি চারিদিকে উভয় সংকটের মতো অবস্থা। আর তার মধ্যে আমরা লকডাউন বলছি, একটা গ্রামে একরকমের চিত্র, সারা বিশ্ব খুলে দিয়েছে, আমাদের মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশের যারা রেমিটেন্স দেয় তাদের যেতে হচ্ছে, তাদের একটা অমানবিক অবস্থার মধ্যে পড়ছে। মানবিকতার গল্প শুনতে চায় অনেকে, আমরা কাকে কয়জনকে কয় প্লেট খিচুড়ি খাওয়ালাম এসব গল্প বলে, আসলে এর পিছনে মানবিকতার গল্পগুলো অনেক, অমানবিকতার গল্পগুলো অনেক রুড এবং সেগুলো সবসময় আমরা বলে উঠতে পারি না। আমার নিজের আজকে খারাপই লাগছে যে কোভিড এর যদি ঠিক চিত্রটা আমরা ধরতে পারতাম তাহলে সাংবাদিক হিসেবে কোভিড হিরোর এই সম্মাননাটা নেওয়া যেত। আমরা তো ধরতেই পারছি না কারা এগুলো করছে, কারা এইসব থিওরি আমাদের মাথার মধ্যে দিয়ে দিচ্ছে, কারা আমাদের উপরে নানা রকমের ব্যান দিচ্ছে, নানা রকমের স্যাংশন দিচ্ছে। কানাডায় যেতে হবে কিন্তু কানাডায় যাওয়ার সময় বাংলাদেশি মানুষটার উপরে অনেক রকমের হ্যারাসমেন্ট হবে, মধ্যপ্রাচ্যে ঢোকার সময় বাংলাদেশের শ্রমিকটার উপরে এই হ্যারাসমেন্টটা হবে। এগুলো নিয়ে তো আমরা এই অমানবিক ঘটনাগুলোর কোনো আমরা তুলেও ধরতে পারছি না, আমরা প্রতিবাদও করতে পারছি না। সেখানে আমার কাছে আসলে এই পুরো ব্যাপারটা একটা অসহায়ত্বের মতো, এই অসহায়ের দিনটাই কাটাচ্ছি, এটাই আমার এক ধরনের মানসিক লকডাউনের মধ্যে আছি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর বেনজির আহমেদ। আমরা অনুষ্ঠান শুরু করলাম যেমনভাবে, মাঝখানে শুনলাম যে লকডাউন একটু অলরেডি শিথিল হয়ে গেছে, কয়েকদিনের জন্য শুরু হবে 1 জুলাই থেকে। এই যে টানাপোড়েন এবং যেটা মুন্নিশা বলছিলেন তার অভিজ্ঞতা, সে অনেক দিন পরে উনি দেশের বাইরে একটি প্রফেশনাল কাজে গিয়েছিলেন, যাওয়ার পথে বিমান এবং বিমানবন্দরের যে হয়রানি, ফলে এই লকডাউনের এই দুর্ভোগটা দূর করাও তো আমাদের লকডাউনের একটা কার্যকারিতার প্রশ্ন এসে যায়। একটু আপনার কাছে শুনতে চাই। এখন ধরেন, এখন এটা এই মুহূর্তে একটা শব্দ বলা যায় যে ডিলেড ডাউন, মানে অনেক কিছু তো আপনারা বললেন, মুন্নিশা বেশ কয়েকটা নাম বললেন, এখন এটাকে হয়তো বলা যাবে যে ডিলেড ডাউন। তো আরো দু একটা কথা বলি যেগুলো মুন্নি বলেছেন। এখন আমার মনে হচ্ছে এবারে যে বৈষম্যে ধনী দরিদ্রের যে বৈষম্য চিকিৎসা ক্ষেত্রে, এবার সেটাও কিন্তু সামনে আসবে। মুন্নি যেটা বললেন ওটা যুক্ত করছি। কারণ হলো যে এর আগে মূলত শহরের লোকজন আক্রান্ত হয়েছিলেন। শহরে দুটো জিনিস আছে, একটা সরকারি স্বাস্থ্য সেবাগুলো অনেক ভালো, ঢাকার কথা বেশ করে বলি, চিটাগাং, যেটা কিন্তু আমার শহর গাইবান্ধা, সেই গাইবান্ধায় কিন্তু যদি 50 জন রুগীর চিকিৎসা দিতে হয় এটা অসম্ভব। ওখানে কখনো একজন মেডিসিন কনসালটেন্ট থাকেন, কখনো থাকেন না। তিনি অনেক সময় অন্যখান থেকে আসেন, সপ্তাহে 1-2 দিন আসেন। তো এই যে দরিদ্র লোকগুলো আক্রান্ত হবে, ধরুন তার শনাক্তকরণ, এটি একটা কঠিন বিষয়। ওনাকে কিন্তু শনাক্তকরণের জন্য মিনিমাম উপজেলায় যেতে হবে এবং সেখানে যাওয়া আসার খরচ আছে, এটা আদৌ এন্টারটেইন করবে কিনা, সেই দিন স্যাম্পল নেবে কিনা, এরকম অনেকগুলো বিষয়। এবং আপনি জানেন যে সরকার আবার মাঝখানে এর জন্য ফি নির্ধারণ করে দিল, যেটা আমরা বলেছিলাম যে প্রথম থেকেই তীব্র বিরোধিতা করেছিলাম যে ফি হওয়া উচিত না, কিন্তু আসলে এবারে সেটাও ম্যাটার হবে। তারপরে যেমন ধরুন যে শহরের লোক যদি সরকারি হাসপাতালে জায়গা না পায় তাহলে প্রাইভেট হাসপাতালে যেতে পারে, অনেকে অনেক টাকা খরচ করতে পারে। গ্রামের লোকদের কিন্তু এটা নেই। তাহলে তারা যদি আক্রান্ত হন তাহলে আসলে তাদের কি হবে? গতকাল থেকে আমাকে সিএসসিপি এবং এইচএরা অনেক মেসেজ পাঠাচ্ছে। তারা বলছে যে এই সময় কমিউনিটি ক্লিনিক খোলা থাকবে কিনা, কারণ যদি একেবারে শাটডাউন হয় তাহলে তো লোকজন ঘর থেকে বেরোনোর কথা না, তাহলে আমরা কি কমিউনিটি ক্লিনিক খুলবো না খুলবো না? কারণ ওখানে তো আপনি জানেন যে সবাই যে একেবারে অনেক অসুস্থ হয়ে আসে তা কিন্তু নয়। আবার এইচএরা বলতেছে যে এই সময়ে টিকা কেন্দ্রগুলো চালু থাকবে কিনা। দেখেন এরকম কত ইস্যুতে আছে যেটা আমি বলছিলাম যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ বিষয়টা এই যে আমরা যখন কোনো
সিদ্ধান্ত ঘোষণা করছি তার আগে অনেক প্রস্তুতি নেওয়া দরকার। 17 কোটি মানুষের জন্য যখন আপনি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান, তার আগে 17,000 মানুষের সঙ্গে পরামর্শ করা উচিত, আলোচনা করা উচিত, তারপরে সিদ্ধান্তটা নেওয়া উচিত। কিন্তু আমরা সিদ্ধান্তটা আগে বলে দিই, বলার পরে আমরা তারপরে বাস্তবায়ন করতে চেষ্টা করি এবং বারবার হোঁচট খাই এবং বারবার পথ হারিয়ে ফেলি, উল্টো পাল্টা ঘুরি। তো এখন আসলে আমাদের যে এই করোনা বৈশ্বিক বঞ্চনা করছে, আপনারা জানেন এটা। টিকার কথাই যদি আমরা বলি, দেখেন এখন কিন্তু যে আমাদের উন্নত দেশগুলো, সেটার সঙ্গে গরিব দেশগুলোর একটা পার্থক্য শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলো দেখেন, তারা এখন স্বাভাবিক জীবনে যাবে, তাদের প্রবৃদ্ধি আগাবে, তারা বিলিয়নিয়ার আরো বাড়তে থাকবে, এখন হয়তো ট্রিলিয়নার হবে। কিন্তু এই গরিব দেশগুলোর মানুষগুলো আগামী কতদিন ভুগবে আমরা সেটা জানি না। এবং তারা যেটুকু এগিয়ে গিয়েছিল, সেই পিচ্ছিল বাসবে ওঠার মতো, যে একটু উঠবে আবার নিচে নেমে যাবে, একটু উঠবে আবার নিচে নেমে যাবে, এই যে খেলাটা। এবং শুধু তাই নয়, কিন্তু বাংলাদেশেও এই এই বৈশিষ্ট্যটা আছে, এখানে ধনী এবং দরিদ্র এইটার বৈষম্যটা এত প্রকট। দেখেন আমরা কোনো কোনো জায়গায় অনেক প্রেশার দিয়ে কিছুটা রাখতে পারি, যেমন টিকা বিনা পয়সায় দেওয়া। কিন্তু এই যে এবারে দেখেন ফাইজারের টিকা আসলো, একটা বৈষম্যের একটা আবহ শুরু হয়েছে। এটা এখন নাকি বিশেষ বিশেষ লোক পাচ্ছে, এই যে শুরু হয়েছে। এবং টিকা কিন্তু বাইরে দেওয়ার অনেক চেষ্টা চলছিল, হয়তো আমরা 2-4 জন পাগলের মতো বারবার বলি, এখন সেটা কতটুকু প্রেশার ক্রিয়েট করেছে জানি না। তো সেটা এখনো আসেনি, কিন্তু যখনই আসবে আবারও সেই বৈষম্যটা প্রকট হয়ে যাবে। বড় লোকরা খুব ভালো ভালো টিকা নিয়ে নেবে, দে উইল বি প্রোটেক্টেড। এবং অনেকটা তা হয়েও গেছে, কারণ দুর্ভাগ্যজনক ভাবে প্রথমে আমরা বড় লোকরা আক্রান্ত হয়েছি। মুন্নি সাহা, আমরা আমরা যারা এরকম বড় লোক একেবারে না হই, আমরা আক্রান্ত হয়েছি না, আমরা আগেই টিকা পেয়ে গেছি। কিন্তু গ্রামের 80% লোক টিকা পায়নি। এই দায় দায়িত্বটা কিন্তু কেউ নিচ্ছে না। সেই অ্যাপসের আমরা দেখলাম মূল্য, সেই আমরা ওয়েবসাইটের ব্যারিয়ার দেখলাম, এগুলো নিয়ে আমাদের আমাদের যারা কথা বলার কথা তারা কিন্তু কথা বলেননি। পরামর্শক কমিটিতে এগুলো নিয়ে আলোচনা হয় কিনা আমরা জানি, কেননা এগুলো সবই অন্ধকারে। আমরা মাঝে মাঝে ইদানিংকালে একটু সামান্য একটু বার্তা পাই। কিন্তু এই যে বৈষম্যগুলো আমাদের দেশেও তৈরি হচ্ছে, এই করোনা বৈশ্বিকভাবে যেরকম বৈষম্য তৈরি করছে, আমাদের দেশের মধ্যেও বৈষম্য তৈরি করে গরিবকে আরো গরিব, আমরা যেটাকে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার বলি, সেই মানে যে নিঃস্ব হয়ে যায় যে এক্সপেন্সে, সেটা কিন্তু এবারে হবে গ্রামের লোক আরো দরিদ্র হবে, যদি না আমরা সত্যি সংক্রমণ কমাতে পারি। সুতরাং বাস্তব ব্যবস্থা নেওয়া উচিত, এগুলো অবাস্তব কথা না বলে, বরঞ্চ যে জায়গায় উৎস সেই জায়গায় আমরা মনোযোগ দেই। যিনি রুগী তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করি, আইসোলেট করার চেষ্টা করি, ট্রেসিং করি, এগুলো সম্ভব। কারণ রুগী 3-4 হাজার রুগীকে দেখাশোনা করা সম্ভব, 17 কোটি লোককে সম্ভব নয়। এই বাস্তবতা যদি আমরা না বুঝি, তাদের দ্বারা যে পরিকল্পনা হবে সেই পরিকল্পনা দিয়ে আপনি কখনো ভালো কিছু ফল পাবেন। জি প্রভাস, জি, আপনার কাছে ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনা পরিস্থিতি নিয়ে। অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম, আমরা এরই মধ্যে অনুষ্ঠান শুরুর পরে লকডাউনের কথা শুনেছি, যেটা শিথিল হয়ে গেছে অলরেডি, 1 জুলাই থেকে আবার কঠোর হবে। কিন্তু ব্যাপারটা হলো যে বারবার এরকম সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত বদলাতে হলে ফলে লকডাউন জিনিসটা আর সিরিয়াস থাকে না, মানুষ সেটাকে আর সিরিয়াসলি নেয় না, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার বলা হয় যে আসলে লকডাউন দেওয়া হয়, সংক্রমণ তো ওইভাবে রোধ করা যায় না, হাসপাতালের উপর চাপ কমানোর জন্য সরকার একটা 1 সপ্তাহ 2 সপ্তাহ এমন করে, যাতে হাসপাতালের উপর একসাথে অনেক চাপ না পড়ে। আমরা 2টা অভিজ্ঞতা দেখেছি, গত বছর এবং এই বছরের এপ্রিলের 2টা অভিজ্ঞতা থেকে হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে আপনাদের টেকনিক্যাল কমিটির পরামর্শ
কি পরামর্শ যে কিভাবে করলে মানুষ মানে অনেক বেশি চাপও পড়বে না বা মানুষ গেলে ঠিক চিকিৎসাটা পাবে? আমরা দেখি যখন করোনার খুব ঢেউ বেড়ে যায় তখন আইসিইউ পাওয়া যায় না, হাহাকার, অ্যাম্বুলেন্সের মধ্যেই মানুষ মারা যায়, তেমন ঘটনা দুই একটি ঘটেছে। এই জায়গাতে আপনাদের পরামর্শ কি? থ্যাংক ইউ। আমি আপনার এখানে এই প্রশ্নের উত্তরে আসব। আমি তার আগে দু একটা অন্য কথা বলি, তারপরে বলছি। জি, প্রথমে আমি ডিসক্লেইমার দিচ্ছি যে আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নই, আমি পিওর ক্লিনিশিয়ান, এবং একজন ক্লিনিশিয়ান হিসেবে চিকিৎসক হিসেবেই আমার কোভিড-19 যে পরামর্শক কমিটি, সেখানে সরকার অন্তর্ভুক্ত করেছেন আমাকে। ওখানে অন্য আরো অনেক ভ্যারাইটিস গ্রুপ অফ পিপল আছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সেখানে অন্যরা আছেন। দেখেন, সারা পৃথিবীতে বিজ্ঞান, বাণিজ্য, কলা, যেমন আমরা ইন্টারমিডিয়েট আর ম্যাট্রিকে দেখি না যে সায়েন্স, আর্টস, কমার্স, জি জি, এটা আমরা যে দেখি, এটা কিন্তু সারা পৃথিবীকে আপনি ওইভাবে কিন্তু দেখতে পারেন। একটু আগে প্রফেসর বেনজির যেটা বলছিলেন যে গরিব গরিব হবে, গরিব দেশ, খারাপ অবস্থা হবে, দ্যাট ইজ ট্রু। কারণ হচ্ছে গরিব দেশগুলা আমরা ভ্যাকসিন প্রডিউস করতে পারি নাই। আমাদের 1 নম্বর প্রযুক্তি, 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনৈতিক যে ওখানে যে বিশাল ফান্ড দিতে হয়, এই জায়গায় কিন্তু আমরা ছিলাম না, এখনো নাই। একটা আমাদের দেশের একটা গ্লোব বায়োটেক করার চেষ্টা করছে, কিন্তু এত প্রিমিটিভ স্টেজে আছে যেখানে 9 মাস আগে বা 7 মাস আগে আমেরিকা অলরেডি মার্কেট করে ফেলেছে। তাহলে যে এই যে ভূ রাজনীতি, এই ভূ রাজনীতি থেকে বের হওয়া কখনোই সম্ভব নয়। এটা যদি আমি দেশের মধ্যে বলি, আজকে এমন কথা উঠছে যে প্রশাসকের ভূমিকায় সচিব কেন? এ তো 200 বছরের ব্রিটিশ, ফলোড বাই পাকিস্তান, ফলোড বাই বাংলাদেশ। তাহলে এই কথা এখন তুলে কোনো লাভ নাই। আমরা 2018-তে সংক্রমণ বিধিতে আইনে বলা আছে ডাইরেক্টর জেনারেল হেলথ হবে সব ইজ দ্য স্কিপার, সে দলনেতা, সে অন্যান্য সব মন্ত্রণালয়কে অর্ডার করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্বাস্থ্য মহাপরিচালকের পক্ষে সমস্ত সচিব, পুলিশ, অমক তমক, সে রিকুইজিশন দিতে পারে, এক্সিকিউশন হবে। মানে বাস্তব যেটা, একটু আগে আমরা যখন বাস্তব নিয়ে কথা বলছিলাম, এটাও কিন্তু এখন এইগুলো কথা বলা একদম অবাস্তব। তারপরেও রেজিমেন্টাল শাসন যে দেশে আছে, চায়না, ওরা তো মানুষের ঘরে ঢুকে স্যাম্পল নিয়েছে, ইনজেক্ট করেছে। এই দেশে তো গণতন্ত্রের নামে এইখানে রেজিমেন্টাল শাসন আপনি চালাতে পারবেন না। ব্রিটেনে ওখানে একটা সুসংগঠিত মানে ডেমোক্রেসি আছে, তার সাথে বাংলাদেশের তুলনা করলে চলবে না। আমরা ইমোশনালি অনেক সময় বলি বাঙালি বীরের জাতি, বাঙালি দেশ স্বাধীন করেছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাঙালি শঙ্কর জাতি। আমরা যে কয়েকজন এখানে বসে আছি, আপনি সহ, আমরা প্রত্যেকের গায়ের রং আলাদা, চেহারা আলাদা, হাইটে আলাদা, মন মানসিকতা আলাদা, কিন্তু আপনি চায়নাতে দেখেন 5টা চাইনিজকে পাশাপাশি দাঁড়াই দিলে ডিফারেন্স করতে পারবেন না, ওরা মঙ্গলয়েড ফেস। ইরানিয়ানদের দেখেন সবার নাক খাড়া এবং ওরা এরিয়ান ফেস। আমরা জাতিগতভাবে আমাদের কিছু প্রবলেম আছে, সেই জায়গা থেকে উত্তরণ আমাদের করতে হবে। যে কারণে আমরা ভাবিয়া করিও কাজ, হ্যাঁ আমরা ভেবেছি, কিন্তু সেটা অনেক সময় বাস্তবায়ন হয়নি। তার মানে এই না যে আমি এখন হাল ছেড়ে দিব। আপনার অনুষ্ঠানে যদি আজকে আমি একজন সচিবকে পেতাম, আমি যদি একজন পুলিশ কর্মকর্তাকে পেতাম, তাহলে তাকে জিজ্ঞেস করতাম, ভাই আপনি আপনার কাজটুকু কি করছেন? আমি তো চিকিৎসক, আমার গন্ডি কতটুকু? আমার গন্ডি হচ্ছে যখন একটা মানুষ ভর্তি হবে, সেখান থেকে হয় সে বেঁচে বাসায় যাবে, না হলে মৃত্যু হবে, এইটুকু হচ্ছে আমার পরিধি। কিন্তু আমাকে সবকিছু জবাব দিতে হচ্ছে। পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডক্টর বেনজির, ডক্টর মুশতাক, ওনরা সবকিছু জবাব দিবেন কেন? সরকারের একটা যন্ত্র থাকবে, যে যন্ত্রটা মনিটর করবে যে এর কাজ এ করেছে কিনা। যখন মহামারী শুরু হলো, তখন 64টা ডিস্ট্রিক্টে 64 জন সচিবকে দায়িত্ব দেওয়া হলো, রাজনৈতিক নেতাকে দায়িত্ব দেওয়া হলো না। দিলে কি হতো সেটা আপনিও ভালো জানেন। না দিলে হয়তো সরকার মনে করেছে যে
একে আমি গ্রিপে আনতে পারবো, কারণ এ আমার চাকরি করে, একে দিয়ে আমি এক্সিকিউট করাতে পারবো। ডক্টরের সঙ্গে সিভিল সার্জনের সঙ্গে এসপি অথবা ডিসি সাহেবের কি রিলেশন, এই জায়গাটা কি আসলে কমফর্ট জোনে আছে, এর উপরে অনেক কিছু ভ্যারি করছে। সার্বিক লক শাটডাউনের প্রশ্নটা কেন আসছিল? যখন আমরা দেখছি যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু আমার ঊর্ধ্বগতিকে থামাতে হবে, তাহলে এখন ভাষা যাই হোক না কেন মানুষের মুভমেন্ট কমানো দরকার। সেটা গ্রামের জন্য গ্রামের প্রয়োগ, শহরের জন্য শহরের প্রয়োগ, আর যেটা আধা গ্রাম আধা শহর সেখানকার জন্য তার প্রয়োগ। তার জন্য অনেককে নিয়ে বসতে হবে। এখন 17 কোটি দেশে 17,000 লোকের সাথে কথা বলা সম্ভব নয়। হ্যাঁ, 170 জনের সাথে কথা বলা যেতে পারে, সেইটার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। আমরা পরামর্শ দিয়েছি যে ভাই সংক্রমণ ঠেকানোর এই মুহূর্তে বুদ্ধি এটা, তো এটা লাকসই, এর পরে যদি অন্য কিছু আসে তখন দেখা যাবে। এবার আসি আপনার কথায়, আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আমরা দেখেন রাতারাতি ওই যে আইসিইউ সেট করার একটা যে স্টান্টবাজি দেওয়া হয় না, এটাতে আমরা নিজেরা খুবই বিব্রত বোধ করি। আইসিইউ আপনি সেট করতে পারেন, কিন্তু আইসিইউ সেট করলে আপনার মনে করেন আপনি একটা প্যাজেরো গাড়ি কিনছেন, ড্রাইভার নাই, চালাবে কে? তাহলে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের লোক সারা বাংলাদেশে 1 কুড়িও নাই, 20 জনও নাই। অ্যানাস্থেটিস্টকে দিয়ে ক্রিটিক্যাল কেয়ার চালানো হচ্ছে, এটা আপনি বলতে পারেন যে মানে একজনের কাজ আর একজনকে দিয়ে কোনো মতে দায় সারা চালানো। অ্যানাস্থেশিয়া দেয় অ্যানাস্থেটিস্টরা এটা ডিউরিং সার্জারি, কিন্তু তারা ইনটিউবেশন থেকে শুরু করে কিছু কাজ করেন, কিন্তু তারা ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ নন, কিন্তু তাদেরকে দিয়েও সেই কাজ করানো হচ্ছে ফিজিশিয়ান সহ। কিন্তু আপনি আইসিইউ খালি বানাই গেলেই হবে? এই মানব সম্পদ তৈরি হয়েছে দেশে? হয়নি। তাহলে আমরা হাসপাতালে যে সার্ভিসটা দিচ্ছি, দ্যাট ইজ দ্য আটমোস্ট সার্ভিস উই আর গিভিং। এবং যদি সংক্রমণ রোধ না করা যায়, তাহলে হাসপাতালের উপর যে চাপটা পড়বে, যেটা আপনি বলছিলেন, সেইটা কিন্তু সামাল দেওয়া যাবে না। হাসপাতালের দোরগোড়ায়ও মানুষ মরতে পারে, বাড়িতে মরতে পারে, রাস্তায় মরতে পারে। একটা কথা কে যেন বলছিলেন, আমার মনে নাই, বাঙালি ওই রকম মৃত্যু দেখেনি, সম্ভবত ডক্টর মোশতাক বলছিলেন। ভারতের যে অবস্থা, লাশ ফেলে চলে গেছে, দাহ করার জন্য ওই ছেলে অপেক্ষা করেনি ওখানে। এখানে যদি ওই রকম সিচুয়েশন হয়, কবর দেওয়ার লোকের মানুষ নাই, তাহলে মানুষের মধ্যে একটা সম্বিত ফিরে আসবে। কিন্তু আমরা কি সেটা দেখতে চাই? আমাদের সেটা দেখতে চাই না। সেই কারণে যে প্রযুক্তিতে এটা কমানো যায়, আমরা সেই প্রযুক্তি বলেন বা ইস্যু বলেন, আমরা সেটার কথাই বলছি। আমার মনে হয় যে এই জায়গা থেকে উত্তরণ হবে। তবে আমি শেষ কথাটা বলবো, আমরা যখন এই চিঠিটা দিয়েছি যে আসলে এটা শাটডাউন যেভাবেই হোক মানুষের যাতায়াত বন্ধ করা, এটা তখন থেকেই বাস্তবায়ন হওয়া উচিত ছিল। এটাকে যত সরাবেন তত কিন্তু আপনি সংক্রমণকে বাড়তে থাকবে, আপনি এনহ্যান্স করাটা সুযোগ দিচ্ছেন। আমি এটার সঙ্গে একমত নই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি দিচ্ছি, অনুষ্ঠানের শেষ বিরতি, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গে পাবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনা। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে অল্প একটু সময় আছে, 1 মিনিট করে শুনতে পারবো দুজনের কাছ থেকে। ডক্টর ফজলে রাব্বী চৌধুরী, শুরুর দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম এরকম বড় বড় শহরগুলোতে করোনা সংক্রমণ ছিল, কিন্তু এবার সত্যি সেটা সারা দেশে ছড়িয়েছে। বলা হচ্ছে যে দেশের অন্তত 50টি জেলায় উচ্চ সংক্রমণের হার লক্ষ্য করা গেছে। যেটা ডক্টর ব্যানার্জি বলছিলেন যে এইবার এই কারণে চিকিৎসার যে বৈষম্য, কারণ ঢাকার মানুষ আক্রান্ত হলে যে চিকিৎসা পেত, গাইবান্ধার মানুষ আক্রান্ত হলে সেই চিকিৎসাটা পাবে না। এই বৈষম্য দূর করার আসলে দূর করা সম্ভব না বললেও হবে না, কিন্তু মানুষকে বাঁচানোর জন্য আপনার কোনো টিপস, কোনো উপায় ভাবার কিছু আছে কিনা? যদিও সময় খুব কম, অল্প করে বলতে হবে। আমি মনে করি প্রত্যেকটা জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতালগুলোকে সক্ষমতা খুব দ্রুত বাড়াতে হবে এবং তাদেরকে এম্পাওয়ার্ড করতে হবে। তাদেরকে এই পেশেন্ট ম্যানেজ করার জন্য যে যন্ত্রপাতি, অক্সিজেন লাইন সহ অন্যান্য যে উপযোগিতাগুলো প্রয়োজন সেটা করতে হবে। এবং অতি সংক্রমণ হচ্ছে যে জেলাগুলোতে, সেখানে রিসোর্স মোবিলাইজেশনের একটা কালচার আমাদের রয়েছে। আপনি যদি ঢাকাতে সংক্রমণ কম থাকে, তাহলে ঢাকাতে অনেক রিসোর্স পড়ে রয়েছে,
আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞরা অনেক একটা বিরাট চাঙ্ক বিভিন্ন জায়গায় পড়ে আছে, এগুলো রিসোর্স মোবিলাইজেশন করে আপনি এটাকে ম্যানেজ করার একটা চেষ্টা করা যেতে পারে। তবে সবচেয়ে বড় কথা আপনার এটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলতে হবে, ট্রেনিং রিট্রেনিং করে ফেলতে হবে ভার্চুয়ালি, এবং সেটাই একমাত্র উপায় এই মুহূর্তে। জি, ফজল আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অল্প কথায় মোদ্দা কথাটা বলে দিয়েছেন। ডক্টর মোস্তাক হোসেন, আমরা অনুষ্ঠান শেষ করবো আপনার কথা শুনে। আজকে যেটা দিয়ে শুরু করেছিলাম, মুন্নির যে পুরস্কার প্রাপ্তি, সেটার একটা বড় স্লোগান ছিল যে আমাদের মাস্ক, আমাদের টিকা হলো আমাদের মাস্ক। কারণ আমাদের যে টিকার যে কথা বলা হচ্ছে, সেই টিকা আসলে অত টাকা, সব টাকা হলে পাওয়া যাবে না। সেইখানে এই যে মাস্ক পরানোর ক্ষেত্রে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আসলে ব্যর্থ হয়েছি। এই জায়গাটাতে আপনার কথা শুনে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। ধন্যবাদ। আমরা ব্যর্থ হইনি, আমরা সর্বাংশে সফল হতে পারিনি। কারণ দেখুন, চাঁপাইনবাবগঞ্জে 70% মানুষ কিন্তু মাস্ক পরেছে। আর কিভাবে সম্ভব হয়ে যাবে সেই কথায় আসি। সেখানকার স্থানীয় এমপি, তাকে কিন্তু কেউ ডাকেনি। তিনি ভেবেছেন যে এটা আমি নির্বাচিত প্রতিনিধি, আমি যাব। তিনি গিয়ে কিন্তু সবাইকে তিনি ডেকেছেন, এবং সেখানকার প্রশাসনের সঙ্গে মিলে স্থানীয় শিক্ষক, স্থানীয় ধর্মীয় নেতা, সেখানকার তরুণ ছাত্র, স্বেচ্ছাসেবক সবাইকে নিয়ে একটা জনসম্পৃক্ততা করে জনগণকে তারা কাজ করার সেটা একটা মডেল তৈরি করেছেন। এবং এখন দেখুন, আরেকটা উদাহরণ দিই। আমরা যদি শুধুমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেলের কাছ থেকে শুনতাম মাস্ক পরুন, মাস্ক পরুন, করোনা একটা মারাত্মক ব্যাধি, আর আমাদের দেশে কেউ না বলতো, আমরা কি সেই গুরুত্ব দিতাম? যখন আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমাদের মন্ত্রী, ডিজি, স্বাস্থ্য বিশেষজ্ঞ সবাই বলছি আমরা, অনেক মানুষ মাস্ক পরছে। ঠিক তেমনি যে মুন্নি সাহেব বলছে যে একটা প্রান্তিক মানুষ, কারণ বাজারের মানুষ, ও কখন মাস্ক পরবে? ওর যে ট্রাকের ড্রাইভার বা যে আড়তদারের যে চিফ, ও যদি মাস্ক পরে, সে যদি তাকে উপদেশ দেয় তুমি মাস্ক পরো, একটা পরিবেশ সৃষ্টি হয়। কাজে এটা একেবারে আপনি যাদেরকে দেখে, তাদের যারা নেতা, তাদের সঙ্গে ওঠা বসা করে, ওদেরকে তো অ্যাপ্রোচ করা খুবই আমাদের সহজ। আমরা ডাইরেক্টলি ম্যান অফ দ্য স্ট্রিট তাকে রিচ করতে যাচ্ছি পুলিশের হুকুম দিয়ে, জরিমানার ভয় দেখিয়ে। এটি সম্ভব না, এটা কখনো হয়নি। আমরা যারা কমিউনিটির নেতা, প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ, তাদের মধ্য দিয়ে এই মাস্ক পরা বলুন, সাবান দিয়ে হাত ধোয়া বলুন, এবং জ্বর হলে তাকে টেস্ট করতে হবে, টেস্টটা সহজলভ্য করা, এগুলো তাদের মাধ্যমে করতে হবে। তাহলে কিন্তু এই জিনিসটা আরো অনেক সফল হবে। হ্যাঁ, তারপরে মানুষের ভুল ধারণা আছে। এই ভুল ধারণা একজন মসজিদের ইমাম যদি বলে, অনেক কার্যকরী হবে। মসজিদের ইমামের কথায় হয়তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় না, কিন্তু মাস্ক পড়লে নামাজ পড়া যাবে কিনা, বা নামাজ পড়ার জন্য একটা পরিষ্কার মাস্ক যে আরো অনুকূল, বা আমরা যদি পরস্পর দুহাত দূরে দাঁড়িয়ে নামাজ পড়ি, এতে নামাজের কোনো ক্ষতি নাই, এই কথাটা আমি বললে হবে না। এটা ওই মসজিদের ইমাম বা ওই মসজিদের মুয়াজ্জিম বলতে হবে, ধর্মমন্ত্রী বললেও কিন্তু হবে না। কাজেই আমাদের স্থানীয় যারা করোনা প্রতিরোধ কমিটি ডিপটি কমিশনার এবং ইউএন হচ্ছে এটার চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের উপদেষ্টা, সিভিল সার্জনের সদস্য সচিব, আমি ক্ষমতার বন্টনের প্রশ্নে যাচ্ছি না, এই বিষয়ে ডক্টর তারেক এবং বলেছেন সেগুলো সবই যুক্ত। কিন্তু যে কাঠামো আছে সেই কাঠামোর পক্ষে সম্ভব। প্রত্যেকটা উপজেলাতে মাসিক সভা হয়, ইউএইচএফ সেখানে প্রত্যেকটা গ্রামের মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্টরা আসে। এভাবে যদি ইউনো সাহেব ডাকে, আরো বেশি লোক আসবে। সেখানে তাদেরকে যদি বলা হয় যে আপনারা এটা করুন, এবং আপনাদেরকে এই মাস্কগুলো দিলাম, আপনাদেরকে এই রিসোর্স দিলাম, আপনারা এটা ম্যানেজ করেন, অনেক কাজ হবে। এভাবে কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের কাজ হয়, পরিকল্পনা বিভাগের কাজ হয়, এবং অনেক এনজিও আছে যাদের গ্রামে গ্রামে কর্মী আছে। এটি ডিসি এবং ইউনো সাহেবরা করতে পারেন, এবং শহরাঞ্চলে মেয়র এবং কাউন্সিলর এটা করতে পারেন। এভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি, নিশ্চয়ই আমরা ফল পাবো। ডক্টর মোস্তাক হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সবাই মাস্ক পরবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সাবধানে থাকবেন।